আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর নিয়মিত আয়োজন মনোসংলাপের 58তম পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় গৃহ পরিচারিকা, গৃহভৃত্য, পারিবারিক দায় দায়িত্ব ও পরিবেশ রক্ষা। আমাদের সাথে আলোচনায় থাকবেন মাহসিনা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট ও টিচার্স ট্রেনার। ম্যাম ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ম্যামকে এবং দর্শকদেরকে সালাম জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নাসিবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আশা করি আপনিও ভালো আছেন, আমাদের দর্শকরাও আশা করি আজকে অনেক ভালো আছেন। আচ্ছা, এবং আচ্ছা। আমাদের প্রোগ্রামে আজকে একটা খুবই ডিফারেন্ট টপিক নিয়ে আমি বলবো যে পারিবারিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন সম্ভবত এই বিষয়টা কিছুটা নেগলেক্টেড হয়, কিছুটা সাইডে চলে যায়। সেই বিষয়টাকে আমরা সামনে আনার চিন্তা করেছি যে যারা আমাদের বাসায় রেগুলারলি আসছেন আমাদেরকে বিভিন্ন কাজে হেল্প করার জন্য, সেই সব গৃহ পরিচারিকা বা গৃহভৃত্যদেরকে নিয়ে আমরা আজকে কথা বলতে বসেছি। আমাদের দর্শকদের জন্য কিছু শুরু কথা রাখার জন্য অনুরোধ করছি ম্যাম, প্লিজ। ম্যাম আপনার মাইকটা মিউট করা, একটু আনমিউট করবেন প্লিজ। ও, দুঃখিত দুঃখিত। এখন শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। একাডেমি 21 এর সমস্ত দর্শকরা যারা আজকে বসেছেন আমাদের সাথে এবং পরবর্তীতেও যারা আজকের প্রোগ্রামটা দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা সবসময় চেষ্টা করি আমাদের এই প্ল্যাটফর্মটিতে পারিবারিক আম, সম্প্রীতি, পারিবারিক সৌন্দর্যগুলো, সৌন্দর্যের বিভিন্ন দিক, বিভিন্ন আচরণ, বিভিন্ন যোগ্যতা নিয়ে আমরা কথা বলি সব সময়। আমাদের আজকের টপিকটাও খুব মজার এবং জরুরি একটা টপিক। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সময়, যতটুকু যোগ্যতা আছে তার আলোকে আমরা আজকে চেষ্টা করব আজকের টপিকটার সাথে জাস্টিস করার জন্য। এবং আমরা সব সময়ের মতন আরেকটা জিনিস যেটা আশা করব, সেটা হচ্ছে আমাদের দর্শকরা যারা আজকে আমাদের কাছে আমাদেরকে অলরেডি শুনতে বসেছেন, আপনাদের কমেন্ট, আপনাদের সাজেশন, আপনাদের কোয়েশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা আমাদেরকে সবসময়ের মতনই এনরিচ করবে ইনশাল্লাহ। আজকেও আমরা আশা করব আপনাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন ইনশাল্লাহ। ম্যামকে ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকে আসলে কোন সেকশন নিয়ে কথা বলছি, কোন ধরনের মানুষদেরকে নিয়ে কথা বলছি। আসলে গৃহপরিচারিকা বলতে আমরা হ্যাঁ হেল্পিং হ্যান্ড বুঝাচ্ছি, কিন্তু শুধু তো আসলে হেল্পিং হ্যান্ড না, যারা যারা বড় পরিবার থাকে তাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের হেল্পিং হ্যান্ড থাকে। তো স্পেশালি আমরা কোন সেকশনের মানুষকে নিয়ে কথা বলছি, যদি এটা একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ নাসিবা। এটা আসলে আমরা আজকে যদি একেবারে বাংলাদেশি পার্সপেক্টিভে, বাংলাদেশের কনোটেশনে যদি বলি, এখানে গৃহ পরিচারিকা বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি যে আমরা বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন ভাবে যাদের সাহায্য নেই। হ্যাঁ, কারণ আমাদের সামাজিক ভাবে আমরা একটা সামাজিক জীবন যাপন করি, সামাজিক লাইফস্টাইল আমাদের, আমরা আসলে একে অপরের সহযোগিতা নেই। হ্যাঁ, এবং এই জন্য আমাদের যেটা হয় যে আমাদের ঘরে যারা আমাদেরকে বিভিন্ন ক্যাপাসিটিতে হেল্প করে, ফর এক্সাম্পল এখনো পর্যন্ত বাংলাদেশে যে কালচারটা খুব আম, আম, কি বলে খুব খুব পরিচিত এবং আমরা সবাই খুব মোটামুটি এটার সাথে খুব অভ্যস্ত হয়ে গেছি, সেটা হচ্ছে আমরা আমাদের হয়তো ঘরদোরের বিভিন্ন কাজকর্মে আমরা বিভিন্ন রকমের গৃহ পরিচারিকাদেরকে রাখি, তাদেরকে তাদের শ্রমটাকে আমরা নেই, রান্না বান্নায় তাদের সহযোগিতা নেই। রিসেন্ট অতীতে আরেকটা নতুন জিনিস ডেভেলপ করেছে, সেটা হচ্ছে আমরা হয়তো আমাদের বাচ্চা কাচ্চাদেরকে রাখার জন্য বেবি সিটার হিসেবে তাদের একটা শ্রেণীর আমরা সহযোগিতা নেই। মাঝে মধ্যে আমরা রোগীদেরকে সেবা করার জন্য আমাদের পরিবারের যদি কেউ রোগগ্রস্ত হন বা তাদেরকে 24/7 দেখাশোনা করতে হয়, তাদের সহযোগিতার জন্য আমরা হয়তো তাদের আশ্রয় নেই। এবং বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন ক্যাপাসিটিতে আমরা আমাদের এই সার্ভিস গুলোর জন্য তাদের তাদের সহযোগিতা নেই। তো মোটামুটি বাংলাদেশের পার্সপেক্টিভে গৃহ পরিচারিকা বলতে আমরা এই কয়েকটা কাজের জন্য যারা আমাদেরকে সাহায্য করেন তাদেরকেই বোঝাই। আরো কিছু ডেফিনেশন আছে, সেটা হয়তো আমরা আলোচনায় যখন আরো সামনে যাব তখন কথা বলবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ ম্যাম। আমাদের দর্শকদেরকে ইতিমধ্যে দেখছি কেউ কেউ সালাম দিয়েছেন, কেউ কেউ আলহামদুলিল্লাহ বলেছেন। দর্শকদেরকে ধন্যবাদ এখন থেকেই। আমি ম্যামকে প্রোগ্রামের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। আমরা যদি একটু শেয়ার করি, দর্শকদেরকে একটা বিষয় একটু নোট দিতে চাই। আমরা আজকে কিছু টেকনোলজিক্যাল প্রবলেমের জন্য কিছুটা লেটে প্রোগ্রামটা শুরু করেছি।
অতএব আপনারা প্লিজ প্রোগ্রামটা শেয়ার করে দিবেন, যাতে অন্য দিনের চেয়ে আজকে আরো বেশি মানুষের কাছে প্রোগ্রামটা পৌঁছায়। যেসব দর্শকরা সালাম দিয়েছেন তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ম্যামকে যেটা একটু সম্পূরক প্রশ্ন করতে চাই, যে এই যে গৃহ পরিচারিকা নিয়ে আমরা কথা বলছি, অ্যাজ ইফ তাদেরকে আসলেই দরকার, বিষয়টা কি আসলে সেরকম? মানে একটা পরিবারে কি আসলে গৃহ পরিচারিকা কম্পালসারি কোনো বিষয় কিনা? এটার দরকারটা আসলে কতটুকু, গুরুত্বটা কতটুকু, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। এটার আসলে যদি একেবারে ব্যক্তিগতভাবে আমি বলি, সেটা ব্যক্তিগত একটা উত্তর হবে যে আসলে অনেক বেশি দরকার আমাদের আমাদের ব্যস্ত জীবনে। আমি আমার নিজেকে যদি চিন্তা করি, আমার সাহায্যকারীরা আমার অনেক বড় বন্ধু। ওদেরকে ছাড়া আসলে আমি অনেক অনেক বেশি অসহায় ফিল করি। হ্যাঁ, এটা একটা বিষয়, অনেক বড় একটা সাপোর্টিং সিস্টেম ওরা আমাদের জন্য। হ্যাঁ, আমাদের অন্যান্য ফাংশন গুলোকে স্মুথলি রান করানোর জন্য, ফাংশনাল রাখার জন্য। আর আমি যদি আরেকটু ব্রডার সেন্সে বলি, তাহলে আসলে এটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় না সিবা, যে এটা একটা উইন উইন সিচুয়েশন। হ্যাঁ, কারণ বাংলাদেশ এখনো একটা মধ্যবিত্ত দেশ, তাই না? মধ্যবিত্ত দেশে সবাই কিন্তু এখনো, আমাদের দেশে একেবারে যে বাংলাদেশে এখনো আহ দারিদ্র্য সীমার নিচে প্রচুর জনশক্তি আছে, তাই না? আবার তাদের এমন স্কিল নাই যে তারা কোনো স্কিলড কোনো ম্যান পাওয়ার হিসেবে কোনো ফর্মাল জবে কাজ করতে পারে। হ্যাঁ, জি, এদের 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 জন্য যেমন এই ধরনের কিছুটা ইনফর্মাল জবগুলো জরুরি, আবার অন দা আদার হ্যান্ড আমাদের জন্য, যেহেতু আমাদের ব্যস্ততা বেড়েছে, আমাদের আম, কাজের ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড আমরা এখন চাইছি, এই সমস্ত জায়গায় এই সার্ভিসগুলো আমাদের জন্য জরুরি। তো এটা আসলে জি, এই জন্য আমি বলছিলাম যে এটা একটা উইন উইন সিচুয়েশন, এই জন্য যে ওদের জন্য যেমন এরকম একটা ইনফর্মাল জব জরুরি, ওরা এই এই পয়সাটা দিয়ে ওদের সংসারটাকে রান করাতে পারছে। আবার আমাদের জন্য ওদের এই ইনফর্মাল জবটা জরুরি, কারণ আমাদের জন্য জি, যদি এটা এখনো এখনো উন্নত বিশ্বে যেভাবে মানুষ এই এই ধরনের হেল্প গুলো নেয়, সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। সেটা যদি আমাদের মতন একটা দেশে হতো, তাহলে হয়তো আমরা এফোর্ড করতে পারতাম না। জি, এটা একটা বিষয় আছে। তো এই জন্য আমার কাছে মনে হয় এটা জরুরি ফ্রম বোথ দ্য সাইডস। আমার কাছে মনে জি, হয় আর কি এই সার্ভিসটা। জি। সেটাই আসলে বাইরের বাইরের বিশ্বে যেরকম যে জিনিসটা আমরা দেখি, যে যারা ওয়ার্কিং ফ্যামিলি থাকে তাদের বাসাগুলো দেখা যায় যে স্মার্ট হোম করে ফেলেন তারা, অথবা দেখা যায় যে মানে কিচেন থেকে শুরু করে সবগুলো জায়গায় এমন এমন কিছু মেশিনারি হেল্প তারা নেন, যে হয়তো বা কোনো না কোনো একটা পর্যায়ে তাদের একজন হাউস হেল্পের দরকার হচ্ছে না। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করা হয়, তাহলে আসলে এরকম মানে বাচ্চা কাচ্চা সহ একটা ওয়ার্কিং ফ্যামিলি, বা ওয়ার্কিং ফ্যামিলি নাই হোক, একটা বড়সড় ফ্যামিলির কিন্তু হাউস হেল্প ঠিক মানে ইনএভিটেবল টাইপের বিষয় একটা। তো এই বিষয়ে আমি দর্শকদেরকে একটা প্রশ্ন রেখে দিতে চাই, যে আপনাদের বাসায় কি আসলে আপনারা পরিচারিকাদের পক্ষ থেকে হেল্প নেন কিনা, এবং সেই ব্যাপারে আপনাদের আসলে এক্সপিরিয়েন্সটা কিরকম আমাদেরকে আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। এবং দর্শকদেরকে আরো একবার বলে রাখি, আজকের প্রোগ্রামটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ আজকের প্রোগ্রামটা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে যতটাই কথা বলা হোক না কেন, কিছুটা সাইডে সরে আসা একটা বিষয়, একটু ডিফারেন্ট একটা বিষয়, এটা যেন অনেক মানুষের কাছে পৌঁছে যায় আর কি। যে প্রশ্নটা ম্যামের কাছে এই পর্যায়ে করতে চাই, যে আপনি আপনার লাইফ থেকে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, যে আপনার এই পুরো বিষয়টা নিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা কিরকম, আপনার লাইফে আপনার যারা হাউস হেল্প আছেন তারা কিভাবে আপনাকে হেল্প করেন, বা তাদের অবদান কতটুকু, তাদের গুরুত্ব কতটুকু, প্লিজ। একেবারেই একদমই আমার আমার লাইফ থেকে বলবো। জি, আপনাকে দিয়েই শুরু করি। আমাদের দর্শকরা যদি আচ্ছা, কোনো গল্প এখানে শেয়ার করেন তাহলে সেটাও আমরা এখানে বলতে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ নাসিবা। এটাও আরেকটা মনে হয় একেবারে প্র্যাকটিক্যাল লাইফ ওরিয়েন্টেড একটা টপ কি বলে সাইড তুমি আনলে আলোচনাটার ভেতরে। এখানে আমার কাছে যেটা মনে হয়, আমার এই ব্যাপারে আমার পুরোটাই আমার আমার কনসেপ্টটা, যে আমি আমার ঘরে যারা আমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে যারা আমাকে হেল্প করবে, তাদের সাথে আমার তাদের প্রতি আচরণ, তাদের প্রতি আমার এক্সপেকটেশন এবং তাদের জন্য আমার সার্ভিস, এই সবগুলোই আমি আসলে, যেটা হয় প্রত্যেকটা মেয়ে তার মায়ের পরিবার থেকে শিখে, তার ছোটবেলা থেকে সে তার মা, দাদি, নানি ওনাদের এই কাজগুলো দেখে শিখে। তো এখানে আমার জন্য এটা একটা এই এই ছোটবেলার এই অভিজ্ঞতাগুলো একটা বিশাল বড় একটা শিক্ষক হিসেবে কাজ করেছে।
আমি যেটা আমার দাদিকেও দেখেছি, আমার নানুকে আমি খুব বেশি আমার কাছে থেকে দেখার সুযোগ হয়নি, আমার দাদিকে আমি যেটা দেখেছি, উনি যখন এক একটা আগের দিনের দাদিরা নানিরা এটাই অবশ্য করতেন, উনি যখন একটা মেয়ের দায়িত্ব নিতেন, উনি দেখা যেত যে সারা জীবনের জন্য তার দায়িত্ব নিতেন। তার বিয়ে শাদী বাচ্চা কাচ্চা তাকে রেখে দেওয়া, তার কাপড় চোপড়, তার ভবিষ্যতের জন্য তাকে একটু জমি কিনে দেওয়া, তাকে বিয়ে শাদী দিয়ে দেওয়া, সবকিছু করতেন। এরপরে আমার দাদির পরে এখনো আমার দাদির রেখে যাওয়া ওই মেয়েগুলোর অনেকের পরিবারের সাথে আমরা এখনো সম্পৃক্ত আছি। তারা আমাদের বাসায় বেড়াতে আসে, তাদের ছেলে মেয়েদের জন্য আমরা বিয়ে শাদী দেখে দেই, পড়াশোনার খরচ দিচ্ছি, তাদেরকে আমরা সবাই দেখে শুনে রাখছি। এই ট্রেডিশনটা, এই সিলসিলাটা আমি দেখেছি। আর আমার মায়ের পরিবারে যেটা আমি দেখেছি, একদমই ছোটবেলা থেকে যেটা দেখেছি, যে আমার মা যেটা করতেন যখন এই রকমের সাহায্যকারী হিসেবে, তখন তো একেবারে 24/7 সারা বছরের জন্য বাঁধা মানুষের প্রচলনটা বেশি ছিল। তো এইভাবে যখন আম্মু যখন ঘরে আনতেন কোনো মেয়েকে, আমি দেখতাম উনি তাদেরকে পড়াতেন, এবং তাদের জন্য আলাদা আলাদা টিচার টিচার থাকতো। একটা হয়তো আরেকটা হয়তো সুবিধা বঞ্চিত মেয়ে যে মোটামুটি শিক্ষিত, তাকে হয়তো কিছুটা পয়সা দিয়ে তাকে পড়াশোনার জন্য রাখা হতো, তাকে কোরআন পড়ানো শেখানো হতো, নামাজ রোজা এবং বেসিক যে কনসেপ্ট গুলো, ম্যাথমেটিক্স এর বেসিক কনসেপ্ট, যাতে সে হিসাব নিকাশ করে চলতে পারে সারা জীবন, সোশ্যাল যে বেসিক কনসেপ্ট গুলো, এবং বাংলা অক্ষর জ্ঞান, চিঠিপত্র লেখা, টুকটাক হিসাব নিকাশ করা মোটামুটি শেখাতে। তো এই জিনিসগুলো আমি দেখেছি ছোটবেলায়। তো এটা আমাদের এখনকার জীবনটা যেহেতু একটু ব্যস্ততাটা একটু বেশি, আমরা একটু বহির্মুখী বেশি, তো এতে আমি এইটা চেষ্টা করি। আমার আমার নিজের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে, আমার জীবনে আমি এখনকার সময় আমার আর ওরকম একদম 24/7 বাসায় দিনরাত থাকছে ওইরকম সাহায্যকারী আমার নেই, কিন্তু যারা আছে তাদের সাথে আমার রিলেশনশিপটা আমি চেষ্টা করি ওইভাবে করতে। কারণ আমার যেটা মনে হয়, আমি যখন তার কাছ থেকে একটা সুন্দর কাজ আশা করব, যেটা বেশিরভাগ জায়গায় গিয়ে যেটা একটা আমাদের জন্য একটা ডিলেমা হয়ে যায়, বা একটা ডাবল স্ট্যান্ডার্ড করি আমরা অনেক সময় তাদের সাথে। আমি যেটা বারবার আমার মাথায় যেটা আমি রাখার চেষ্টা করি, যে আমি যেহেতু আশা করছি সে যদি রান্না করে খুব সুন্দর করে যত্নের সাথে রান্না করবে, সে যদি আমার ঘর ক্লিন করছে তো সে খুব সুন্দর করে যত্নের সাথে আমার ঘরটা ক্লিন করবে, তাহলে সেই যত্নটা আমাকেই আগে দেখাতে হবে। এটা আমরা পুরো পরিবারে খুব চেষ্টা করি এটা চর্চা করার। ওদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক আমার আছে। ওরা মাঝে মধ্যে, আমার যে মেয়েগুলো আমার আশেপাশেই থাকে, ওরা মাঝে মধ্যে রাত 11টার সময়ও আমি ফোন করে বলি, একটু আসো আমার বাসা, আমার চা খেতে ইচ্ছা করছে, আসো খেয়ে যাও, আমি একা খাবো না। তো ওরা দৌড়ায় আসে, ওরাও আমাকে মাঝে মধ্যে এভাবে ফিল করে। এবং আমি দেখেছি যে এই সম্পর্কটা হওয়ার কারণে আমি অনেক সময় অনেক রকমের বিপদ থেকে আল্লাহ আমাকে সাহায্য করেন, কারণ তাদের সেই ডেডিকেশনটা আমার জন্য থাকে। এবং এই এই বিষয়টা আমি খুব ফিল করি যে আসলে এরা এত বেশি সুবিধা বঞ্চিত, এত বেশি আদর বঞ্চিত, এত বেশি এটাকে কিভাবে বলবো আমি, যে এত বেশি তারা লাভ ডিপ্রাইভড, যে আসলে ওদের জন্য ওইটাই স্বাভাবিক যে ওরা আর অন্যান্য মানুষের সাথেও বিট্রে করবে। এই জিনিসটা সেটাই। যখন আমার মাথায় আসে, হ্যাঁ, ও ও সকালবেলা আসার সময় ওর হাজবেন্ডের বকা খেয়ে আসছে, গালি খেয়ে আসছে, মার খেয়ে আসছে, বেশিরভাগ ক্ষেত্রে ও একটা পছন্দ মতো একটা মুরগি কিনে মাসে একদিন খেতে পারছে না। আমি কিভাবে আশা করি যে সেই মেয়েটা আমার বাসায় আমার মুরগিটা খুব সুন্দর করে রান্না করে দিয়ে যাবে, সেই মেয়েটা আমার বাসায় এসে আমার সাথে চমৎকার হাসি মুখে আমার সাথে আন্তরিকতার সাথে কথা বলবে, তাই না? এই জিনিসগুলো আসলে আমার কাছে যেটা মনে হয়, আমি আগে দিলে তারপরেই আমি আশা করতে পারি যে ওরা দিবে। হ্যাঁ, এটা জি। বিশ্বাস করি এবং আমরা চর্চা করার চেষ্টা করি। এবং আমি আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি এই এই জায়গাটাতে এসে আমি আমার সামনে হয়তো আমার সাহায্যকারীরা আজকে থাকলে ওরা হয়তো খুশি হতো শুনে যে ওদের কাছ থেকে আমি অনেক বেশি কৃতজ্ঞ, রিওয়ার্ড এবং কি বলে এটাকে, রেসিপ্রোকাল জেস্টার আমি পাই। এই 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 শুক্রিয়াটা আমি আল্লাহর কাছে আদায় করছি, এবং আমি ওদের কাছেও কৃতজ্ঞ যে ওরা আমাকে এই ভালোবাসাটা ফেরত দেয়। এই আর কি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে এই টপিকটাতে খুব হেলদি একটা কালচারের একদম সামনাসামনি সাক্ষী হলাম আমার মনে হয়। তো যেটা একটা জিনিস আমি ম্যামের কথার মধ্যে একটু নোট করেছি, যে আমরা তাদের কাছ থেকে যেইভাবে, যে আন্তরিকতায়, যেই লেভেলের একটা সাহায্য তাদের কাছ থেকে আশা করছি, ঠিক তাদেরকে সেই ধরনের একটা বিহেভিয়ারাল প্রেজেন্টেশন যদি আমরা না দিতে পারি, তাহলে তারা কেন আমাদের প্রতি এত আন্তরিক হবে? আমরা নিজেরাই যদি নিজেদের লাইফে চিন্তা করি, যেখানে আমরা জব করি বা যেখানে আমরা পড়াশোনা করি, কলিগদের কাছে, আশেপাশের মানুষের কাছে, যারা আমাদের আশেপাশে সবসময় থাকেন, ইভেন পরিবারের মানুষজনের কাছেও,
আমরা কিন্তু সবসময় একটা কোঅপারেটিভ, একটা সম্মানজনক, একটা সুন্দর, একটা ভালোবাসা সম্পন্ন একটা সম্পর্ক সবার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। তো তারাও তো মানুষ, তাদেরও তো আসলে এই ধরনের এক ধরনের নিড আছে, এক ধরনের ইমোশনাল ডিপেন্ডেন্সি আছে মানুষের প্রতি। তো ম্যামকে অনেক ধন্যবাদ এই বিষয়টাকে এত হাইলাইট করার জন্য। এখন যে বিষয়টা একটু জিজ্ঞেস করতে চাই, যে গৃহ পরিচারিকাদের তাদের কিছু দায়িত্ব আছে, কেউ আমাদেরকে রান্নায় হেল্প করেন, কেউ আমাদেরকে বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হেল্প করেন, কেউ বাচ্চাদের কাছে হেল্প করেন। তো এ ধরনের একজন গৃহ পরিচারিকা বাসায় থাকা সত্ত্বেও পারিবারিক সদস্যদের আসলে দায়িত্বটা কিরকম, আমরা তাদেরকে কিভাবে হেল্প করতে পারি, বা তারা থাকতে আমাদের দায়িত্বটা কিরকম, এটা যদি একটু বুঝে বলতেন। আচ্ছা, একটু আমি মাঝখানে তোমার কিছু কথা একটু শুনতে পাইনি। ব্যাপারটা কি তুমি এরকম জিজ্ঞেস করছিলে যে গৃহ পরিচালিকাদের প্রতি পরিবারের অন্যান্য সদস্যদের আচরণটা কেমন হওয়া উচিত, এরকম? জি, মানে গৃহ পরিচারিকা তো আমাদেরকে হেল্প করার জন্য আছেনই আমাদের বাসায়, কিন্তু সে থাকতেই আমাদের পারিবারিক অন্যান্য সদস্যদের দায়িত্বটা আসলে কিরকম, আমরা কিভাবে একটা সমষ্টিগত একটা সামষ্টিক ওয়েতে পরিবারের কাজগুলোকে বন্টন করে দিতে পারি, দায়িত্বগুলোকে পালন করতে পারি। জি জি জি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আসিফা। এটা আসলে অনেক জরুরি একটা বিষয়, তাই না? আমি তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। যেমন কয়েকদিন আগে আমি আমার একটা বয়সে অনেক ছোট আনম্যারিড একটা ফ্যামিলি মেম্বার, একটা আমার আমার মেয়ের মতনই, ওকে আমি খুব ভালোবাসি। ওকে আমি বলছিলাম যে তুমি কাজকর্মগুলো যে শিখছো না, তুমি যে কাজকর্মগুলো করতে চাও না, নিজের যখন বাসা বাড়ি হবে তখন কিভাবে করবে? হ্যাঁ, তো তখন ও সিম্পলি আমাকে অ্যান্সার করলো যে আমি কাজের লোক রেখে দিবো, আমি হুম। অনেকগুলো কাজের লোক রাখবো, আমি আমি কাজ করতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। আসলে দেখো, এটা কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, আমি যেটা সব সময় আমার নিজের বাচ্চাকে বলি, ইভেন আমি কোনো পেরেন্টিং এর প্রোগ্রামে গেলে, কোনো টিচার ট্রেনিং এ গেলে, বাচ্চাদের সাথে আমি এই কথাটা খুব বলার চেষ্টা করি। এই 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 ফ্যাক্টটা যে দেখো, আজ থেকে 15-20 বছর পরে এই বিষয়টা কিন্তু আরো বেশি রেয়ার হয়ে যাবে, জি। তাই না? এখনো পর্যন্ত যেরকম আমরা বিভিন্ন এলাকায় কিছু কিছু গরিব এলাকা থাকার কারণে, কিছু সুবিধা বঞ্চিত এলাকা থাকার কারণে আমরা মোটামুটি এখনো একটু রেয়ার হয়ে গেলেও আমরা পাচ্ছি, আমরা হেল্পিং হ্যান্ড পাচ্ছি। কিন্তু আমাদের বাচ্চারা যখন বড় হবে, আমাদের বাচ্চারা যখন দেশের বাইরে পড়তে যাবে, তখন কিন্তু তারা এই সিচুয়েশনটা পাবে না, এই হেল্পটা পাবে না। হ্যাঁ। সুতরাং আমি যেটা করছি, ফর দ্য টাইম বিইং আমি ওর জীবনটাকে সহজ করার নামে আমি আসলে ইন দ্য লং রান ওকে ক্রিপল বানিয়ে ফেলছি, জি। ওকে প্রচন্ড পরিমাণে ডিপেন্ডেন্ট বানিয়ে ফেলছি অন্য কারো সাহায্যের উপরে। এই জন্য আসলে এই অ্যাপ্রোচটা অনেক বেশি জরুরি। এটা আসলে একটা হোলিস্টিক একটা ব্যাপার, একদম কি বলবো, একটা সার্বিক দিক থেকে চিন্তা করার একটা বিষয়। যে আসলে একটা পরিবারে হেল্পিং হ্যান্ডের আইডিয়াটা যদি আমি বাদও দেই, যে কোনো বিষয়ে পারস্পরিক সহযোগিতার জেস্টারটা সবার আগে থাকা উচিত, তাই না? জি। এটা যে কোনো ক্ষেত্রে, শুধু হেল্পিং হ্যান্ডের ক্ষেত্রে না। ধরো ফর এক্সাম্পল, আমরা আজকে এক জায়গায় বাইরে যাব, একটা দাওয়াতে যাব, একটা আত্মীয়ের বাসায় যাব। এখন আমি যদি ওই সকালে উঠে বলছি যে আমরা আজকে রাত 8টার সময় আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে বের হব, আমার হাজবেন্ড যদি এসে বলে না না না, আমি 8টার সময় পারবো না, আমি 10টার সময় যাব। হ্যাঁ, আমার বাচ্চাটা যদি এসে বলে আমি তো 10টার সময় যেতে পারবো না, আমার তো তখন একটা জরুরি কাজ আছে, আমি 9টার সময় বের হবো, তাহলে আমরা কিভাবে কাজটা করব? আমরা কিন্তু পারবো না। হ্যাঁ, কারণ আমরা জি। পারিবারিক ভাবে আসলে আগে এই প্র্যাকটিসটা জরুরি যে আমরা যে কোনো কিছুতে আমাদের নিজেদের ভেতরে একটা হারমোনিয়াস একটা ভারসাম্য আনা। হ্যাঁ, যে জি। যতই আমরা সাহায্যকারীদের হেল্প নেই না কেন, যতই আমরা সাহায্যকারীদের মাধ্যমে উপকৃত হই না কেন, আলটিমেটলি এই পরিবারটা আমার, এবং এখানে দায়িত্ব ভাগ করে নিজেদের কাজগুলোতে হাত লাগানোর মধ্যে যে আনন্দটা আছে, সেটা থেকে আমরা আমাদেরকে বঞ্চিত করব না। এতে করে যেটা হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ অনেক বেশি বাড়বে। এবং আমি গৃহ পরিচারিকাদের কি বলে এটাকে মনিটর হিসেবে, যেহেতু আমরা মেয়েরাই এদেরকে বেশি চালাই, আমি একজন তাদের সবচেয়ে ক্লোজ সহকর্মী হিসেবে আমি যেটা বলবো, আমি যেটা দেখেছি যে ওরা যখন কাজ করে আমার ঘরে, ওরা বিকেল বেলা কাজ করে, সিন্স আই এম আ ওয়ার্কিং ওমেন, আমি তো সকালবেলা অফিসে থাকি। ওরা যখন কাজ করে ওই 2-3 ঘন্টা আমিও একেবারে বাংলায় যেটাকে বলে, আমিও দৌড়ের উপরে থাকি, তাদের সাথে দৌড়ে আমি এক দৌড়ে কাজগুলো শেষ করি। এটাতে যে অসম্ভব রকমের ভালো উপকারটা আমি পাই, সেটা হচ্ছে যে আমার নিজের হাত লাগার কারণে
আমার প্রত্যেকটা কাজ পারফেক্টলি হয়, সুন্দরভাবে শেষ হয় এবং অ্যাট এ টাইম শেষ হয়ে যায়। হ্যাঁ, জি স্পন্টেনিয়াস ভাবে শেষ হয়ে যায়। সাইমultaneous ভাবে আমি কিচেনে একবার উকি দিচ্ছি, ওদের সাথে দুইটা কাপড় ভাঁজ করে দিচ্ছি, ওরা যখন ক্লিন করছে তখন ওদের সাথে চাদরটা ধরে দিচ্ছি, ওরা কাপড়গুলো বাইরে থেকে এনে দিচ্ছে, আমি ভাঁজ করে ওয়ার্ড্রোবে ঢুকিয়ে রাখছি, হাফ কাজ ওরা করছে, হাফ কাজ আমি করছি। এতে করে যেটা হচ্ছে, ওই যে পারস্পরিক যে একটা দোষারোপের একটা বিষয় থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যেটা কালচার, সেটা হচ্ছে আমরা জি বেশিরভাগ কমপ্লেন করি একটা কাজও ওরা সুন্দর করে না, ওরা ফাঁকিবাজি করে কাজ করে, ওরা এই জায়গাটাতে ময়লা রেখে চলে যায়, ওই জায়গাটাতে কাজ রেখে চলে যায়। দ্যাট উইল ডেফিনেটলি হ্যাপেন ইফ আই ডু নট লুক আফটার দ্য থিংস প্রপারলি। হ্যাঁ, তো ট্রু এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে এই এই যে পারস্পরিক পারিবারিক ভাবে একে অন্যকে সহযোগিতা করার এবং একজন যে আমরা আরেকজন আরেকজনের কমপ্লিমেন্টারি, এই বিষয়টা বোঝাটা এখানে অনেক বেশি জরুরি। এটা জি কোনোদিনও সম্ভব না একটা সুন্দর পরিবারকে, এটাকে কি বলবো, মানে একটা পারিবারিক ভাবে একটা রান্নাগুলো সময় মতো হওয়া, কাজকর্মগুলো সময় মতো হওয়া, এরকম খুব সুন্দর একটা ফাংশনাল পরিবারে এটা কোনোদিনও হবে না। কোনোদিনও একটা ফাংশনাল পরিবার 100% সাকসেসফুল হবে না যদি আমি মনে করি আমি পয়সা খরচ করে আমি 4টার জায়গায় 6টা লোক রাখবো, আর আমি বসে বসে আমি আমার কাজ করবো, আমি কিছুতে হাত লাগাবো না। সেখানে জি 6টা না 16টা মানুষ লাগালেও আসলে আলটিমেটলি আমি যেই লেভেলের ইউনো পারফেকশন চাচ্ছি সেটা হবে না। জি এক্স্যাক্টলি। আমাদের একটা কমেন্ট এসেছে যে আপনি যখন আপনার নিজের স্টোরিটা শেয়ার করছিলেন, একজন আপু বলেছেন যে আপু আমিও আপনার মতোই সবকিছু করার চেষ্টা করি, কিন্তু তাদের পক্ষ থেকে তাদেরকে কর্ডিয়াল পাই না। তো এখানে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই প্রশ্নটা ঠিক পরে, সেটা হচ্ছে যে আমরা রাখছি গৃহ পরিচারিকা, ঠিক আছে, যেটা সুবিধা বঞ্চিত মানুষজনকে আমরা হেল্প করার জন্য, আমাদের নিজেদের দরকারের জন্য, নিজেদের দায়িত্বগুলোকে ভাগ করে নেওয়ার জন্য তাদেরকে নিচ্ছি কাজে। কিন্তু এইরকম একটা পর্যায়ে একটা মানুষকে দায়িত্ব দেওয়ার জন্য আসলে আমাদের কোন কোন পয়েন্টগুলো খেয়াল করা উচিত, বা আমরা আসলে কাদেরকে নিব, কাদেরকে এই দায়িত্বটা দেওয়ার মতো আমাদের এক ধরনের সিদ্ধান্তে যাওয়া উচিত, এটার ব্যাপারে আমরা কি কি খেয়াল করা উচিত আমাদের, যাতে এই ধরনের কোনো বিব্রতকর সিচুয়েশন যেন না হয় আর কি। আচ্ছা, আমি জানি না কতটা প্রশ্নটা শুনতে পেরেছি নাসিবা, যদি কোনো এরিয়া বাদ দিয়ে থাকে আবার জিজ্ঞেস করবে। আমি জি যতটুকু শুনেছি বলছি, আমার কাছে মনে হয় ওই আপুর কোয়েশ্চেনটা, কমেন্টটা ধরে তুমি কোয়েশ্চেনটা করেছো, সেটা আসলে আমার আমার মা একটা কথা বলেন সব সময়, আমি যখন মাঝে মধ্যে এরকম বলি যে ওরা তো এই জিনিসটা বুঝে না, ওরা অভিযোগ করি বা কখনো যদি ওদের উপরেও রাগ হই, তখন আমার মা একটা কথা বলেন যে তোর মতন করে যদি ওরা এই ঘরের কাজ বুঝতো, তোর মতন অনার্স মাস্টার্স পাশ করা একটা মানুষ হয়ে যদি সে তোর আহ, যোগ্যতা নিয়ে তুমি যেভাবে ঘর ঘর গোছানোটা চাও, তুমি যেভাবে চাও তোমার কাবারটা গোছানো থাকুক, তুমি যেভাবে চাও তোমার রান্নাটা চায়ের কাপটা ও তোমার সামনে প্রেজেন্ট করুক, তোমার যোগ্যতায় যদি হতো ও, তাহলে তো ও আর তোমার ঘরে কাজ করতো না। ও তো তুমি যে জব সেটাই। করছো সেই জায়গায় তোমার জবে তোমার চেয়ারে কম্পিট করতো, তোমার চেয়ারটাকে চেয়ারে বসে থাকতো। তো এটা আসলে আমার কাছে যেটা মনে হয়, সবার আগে এই অ্যাপ্রোচটা বোঝাটা জরুরি, যে আমরা যাদেরকে কাজে লাগাচ্ছি আমাদের ঘরে, তারা আমাদের সোসাইটির আনফরচুনেটলি, তারা আমাদের সোসাইটির সবচাইতে ডিপ্রাইভড, সবচাইতে গরিব, সবচাইতে ভালোবাসা বঞ্চিত, সবচাইতে কষ্টে থাকা মানুষ। সকালবেলা হয়তো সে তার স্বামীর মার খাচ্ছে, বিকেল বেলা গিয়ে হয়তো সে তার আহ আহ, কি বলে এটাকে, মাদকাসক্ত স্বামীর, স্বামী হয়তো তার বেতনের পয়সাটা তার মানিব্যাগ থেকে লুকিয়ে রাখা 500 টাকার নোটটা নিয়ে ভেগে চলে যাচ্ছে, সারা রাত জুয়া খেলে আসছে, বাচ্চা কাচ্চা গুলো হয়তো মানুষ হয় নাই, সে হয়তো ঠিক মতো 3 বেলা খাবারও রান্না করতে পারছে না বাসায়, তার বাসায় হয়তো ঠিক মতো একটা বিছানা পেতে ঘুমানোর জন্য একটা তোষক জাজিম পর্যন্ত নাই। ওই রকম একটা সিচুয়েশন থেকে সে আমার বাসায় আসে। সুতরাং আমি যেরকম কোর্ডিয়াল থাকবো, এত সুন্দর একটা বাসা বাড়িতে থেকে পড়াশোনা করে দিন রাত জ্ঞানী জ্ঞানী মানুষের সাথে মিশে যে কালচার আমি শিখছি, আমি যে কালচারে বড় হয়েছি, সেখানে আমি যে অ্যাপ্রোচটা তাকে দিব কোনোদিনই সে আমাকে সেটা দিতে পারবে না। প্রথমত আমি তাদের এই দুর্বল জায়গাটা বুঝতে হবে, দিস ইজ মাই ফার্স্ট রেসপন্সিবিলিটি। দ্বিতীয় যে রেসপন্সিবিলিটিটা আমার আছে, এরপরে ফাইন আমি হয়তো তাকে আজকেই আমার মতন আরেকটা বাসা বানিয়ে দিতে পারবো না, কিন্তু পরোক্ষভাবে তাকে রিহ্যাবিলিটেট করা আমার দায়িত্ব, তাই না? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব শক্ত হাদিস আছে যে তুমি যা খাও তাদেরকে সেটা খাওয়াও, তুমি যা পড়ো তাদেরকে সেটা পড়াও। শুধু জি এই দুইটা প্রিন্সিপাল যদি আমি মানি, তাহলে কিন্তু ভয় লাগার কথা আমার
একটা জামা কিনতে কেনার আগে ভয় লাগার কথা যে আমি কি ওদের জন্য এরকম কিনছি, একটা জিনিস খাওয়ার আগে আমার ভয় লাগার কথা যে আমি ওদেরকে নিয়ে খাচ্ছি কিনা, তাই না? তো সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় কাজটা হচ্ছে তাকে যতটুকু সম্ভব রিহ্যাবিলিটেট করা, যেটা আলহামদুলিল্লাহ আমাদের সোসাইটিতে এখন আমরা প্রচুর পরিমাণে আমরা এটা করছি, এবং আমরা এটা করছি বলেই কিন্তু ওদের জীবন মানটা আস্তে আস্তে একটু ডেভেলপ করছে। ওরা এখন সাহস জি পায় ওদের ছেলে মেয়েদেরকে একটু স্কুল কলেজে পাঠায়, ওরা এখন সাহস পায়, ওরা একটু ভালো জামা কাপড় পরে, ওরা একটা ছোটখাটো মেশিন কিনে, হয়তো 2-3 মাস টাকা জমিয়ে একটা ব্লেন্ডার মেশিন কিনে, 2-3 মাস 4-5 মাস টাকা জমিয়ে ছোট্ট একটা টেলিভিশন কিনে, ওদেরও কিছু স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে লাইফে। এই রিহ্যাবিলিটেশনটা আমার করাটা এটা আমার আরেকটা দায়িত্ব। যদি আমি মনে করি যে হ্যাঁ তাকেও আমি আমার মতন করে কোর্ডিয়াল চাই, এখানে তার খোঁজ খবর নেওয়া। আমি যেটা আমার আরেকটা মজার একটা প্র্যাকটিসের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে আমি সারা বছর যদি নাও পারি, ঈদের সময়গুলোতে আমি যেটা চিন্তা করি, চেষ্টা করি, আমার যত হেল্পিং হ্যান্ডরা আমার বাসায় আছে বিভিন্ন ক্যাপাসিটিতে, 3-4 জন আমার বাসায়, ওরা অন এন্ড অফ বিভিন্ন ক্যাপাসিটিতে আসে। কেউ হয়তো মাসে 2 বার 1 বার আসে, কেউ হয়তো ডেইলি আসে, কেউ সপ্তাহে আসে, কেউ আমি ফোন করলে কাজে লাগলে ডাকি। সবাই মিলে আমরা এক রকমের একটা ড্রেস বানাই, সবাই মিলে পরি। ওরা যেদিন ওইটা পরে আসে আমি ওইটা ওদের ওদের সাথে পরি। অন্তত ওইটুকু ওরা বুঝে যে ম্যাডাম হচ্ছে আমাদের মতন, আমাদের সাথে চলেন। যে কোনো কিছু একসাথে দিয়ে ওদেরকে খাওয়া, এবং যতটুকু সম্ভব ওদের জন্য একটু খাবার শেয়ার করা, একটু ভালো জিনিস, হয়তো বিদেশ থেকে কেউ আমার জন্য কোনো গিফট পাঠালো, 10-12টা চকলেট পাঠালো, 2টা আমি হয়তো ওর বাচ্চাটার জন্য দিলাম। হ্যাঁ, এভাবে প্রতিটা জিনিসের সাথে আমি ওদেরকে একটু গ্রুম করার চেষ্টা করা, ওদেরকে একটু কি বলে এটাকে পুনর্বাসনের চেষ্টা করা। তৃতীয় যে রেসপন্সিবিলিটিটা আমি এখানে বলবো, যদি আমি চাই তারা আমার প্রতি সেম অ্যাটিটিউডটা, সেম অ্যাপ্রোচটা তারা আমাকে দেয়, তৃতীয় যে রেসপন্সিবিলিটিটা সেটা হচ্ছে তাদেরকে একটু গ্রুম করা, যেটা আমরা করি না। বেশিরভাগ হুম ক্ষেত্রে যেটা হয়, আমার যখন একটা কাজের লোক পছন্দ হচ্ছে না, তার ব্যবহার ভালো না, সে বেয়াদবি করে, সে পরিষ্কার না, সে আর কি কি মানে জেনারেল যে কমপ্লেন গুলো আমরা করি, তাকে আমি রাখবো না, তাকে হয়তো আমি বিদায় করে দিচ্ছি। কিন্তু অন দা আদার হ্যান্ড দেখেন, আমরা যদি তাকে আস্তে আস্তে ধরে ধরে, যে বকা না দিয়ে বা শাসন না করে, থ্রেট না দিয়ে, ধরে ধরে খুব সুন্দর করে। সেদিন আমার বাসায় এরকম একটা ব্যাপার হয়েছিল, একটা গেস্ট এসেছিলেন, একটা ফ্যামিলি এসেছিলেন, তো আমার একটা যে মেয়েটা সে আবার হঠাৎ করে একটু তার একটা এমন একটা কমেন্ট সে করেছে মেহমানদের সামনে, যে মেহমানরা যদি আমার দূরের কেউ হতো ওনারা মাইন্ড করতেন। হ্যাঁ, হঠাৎ করে একটা একদম খুবই আহ, নিজেদের প্রাইভেট কথা ও সামনে বলে ফেলেছে। তো মেহমানরা একটু বিব্রত হয়ে গেছে। তো এরপরে যেটা আমি করেছি, ওনারা চলে যাওয়ার পরে একবার আমার প্রচন্ড রাগ এসেছিল যে আজকে আমি ওকে বকা দেবো। কিন্তু আমি চলে যাওয়ার পরে আমি যেটা করলাম, ওকে আমি বললাম আমার মাথায় একটু তেল দিয়ে দাও আর আমার চুলটা আঁচড়ে দাও, কারণ আমি জানি ওই সময়টাতে ও খুব সফট হয়ে থাকে। তখন যখন ওই কাজটা করতে আসলো, তখন আমি বললাম আজকে এই কথাটা এইভাবে না বলে ওইভাবে বললে কি হতো, কি কি লাভ হতো। বলে আমি বুঝছি আমি যে ভুল করছি, আর করব না, এভাবে আর কথা বলবো না। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়, কেউ কিন্তু ডেকে ওদেরকে বলে না যে দেখো একটু হাসি মুখে কথা বলো, দেখো তুমি এই কাজটা এভাবে না করে আসো আজকে আমি তোমাকে দেখিয়ে দেই। হ্যাঁ, গ্রুমিং যেটাকে আমরা বলি, তাই না? যে কোনো একটা অফিসে, যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন একটা নতুন নতুন এমপ্লয়ি জয়েন করে, তার তার কিন্তু ট্রেনিং হয়, তার কিন্তু গ্রুমিং সেশন থাকে। তাকে কাপড় চোপড় পরানো থেকে শুরু করে, একটা এত বড় একটা কর্পোরেট হাউসে যদি তাকে কাপড় পরানো থেকে শুরু করে, কিভাবে কাপড় পরবে, লাঞ্চ আওয়ারে কি কি খেতে পারবে, কি কি ধরনের অ্যাটায়ার তাকে মেনটেন করতে হবে, অফিস ডেস্ক কিভাবে তাকে আম, তা- আম, আম, গোছাতে হবে, ফোন আসলে কিভাবে সে ফোনে কথা বলবে, কিভাবে কনভারসেশন করবে, এগুলো যদি তাকে ট্রেন করতে হয় এরকম একটা শিক্ষিত মানুষকে, তাহলে ওদের কি ট্রেনিং এর প্রয়োজনটা আরো অনেক বেশি না? গ্রুমিং এর সেটাই। প্রয়োজনটা আরো অনেক বেশি না? কারণ এটা তো ওদেরকে কেউ হাতে ধরে শেখাচ্ছে না। এখানে দুই ধরনের গ্রুমিং আমাকে দিতে হবে। একটা হচ্ছে তাদের ভেতরে আল্লাহর ভয় তৈরি করা। হ্যাঁ, যে তুমি আমার বাসার কাজগুলো তোমার জন্য আমানত, তুমি যত বেশি দায়িত্বশীলতার সাথে করবা, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিবেন, তত বেশি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবেন। সততার সাথে করবা, এইভাবে তাকে সুন্দর করে বলা, এবং রিয়েল লাইফ ওরিয়েন্টেড কিছু গ্রুমিং তাকে দেওয়া, তার কাপড় চোপড়টা সুন্দর করে একটু গুছিয়ে দেওয়া, তাকে একটু মিলিয়ে কাপড় কিনে দেওয়া, যে তুমি এইভাবে এইভাবে মিলিয়ে পরে আসবা, বাইরে যখন যাও এসে এইভাবে তুমি হাত মুখটা ধোবা, তুমি এইভাবে খাবার বানানোর সময় হাত ধোবে। এই জিনিসগুলো আমার মতে অনেক বেশি আমাদের করা দরকার, যেটা আসলে আমরা করছি না, কিন্তু আবার এক্সপেক্ট করছি যে ওরা কেন আমার মতন করে করে না। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ আসলে, না? ওরা খুব অসহায় একটা স্পিসিজ আমাদের জীবনে। আমরা খুব ভাগ্যবান যে ওরা আসলে এইরকম একটা অস্থির জীবন থেকে আমাদের বাসায় এসে ঠান্ডা মাথায়
আমাদেরকে দুইটা কাজ করে দিয়ে যায় যেটা আমাদের জন্য আরাম হয়। সুতরাং এই এই কৃতজ্ঞতাটা এবং এই এই অ্যাপ্রোচটা যদি আমরা ওদের কাছে রাখি, হ্যাঁ দেয়ার উইল বি সাম এক্সেপশনাল কেসেস, হ্যাঁ কিছু কিছু আল্লাহ না করুক কিছু মানুষ থাকবে যারা এর পরেও বিশ্বাসঘাতকতা করবে, কিছু মানুষ থাকবে যারা এর পরেও কিছু শিখবে না এবং তোমাকে ব্যাকস্টেপ করতে পারে। কিন্তু তারপরেও আমি আমি যেটা বিশ্বাস করি এখনো পর্যন্ত যে ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা যদি সত্যি সত্যি এরকম একটা পজিটিভ অ্যাপ্রোচ দিতে পারি ওদেরকে, আমরাও বেনিফিটেড হব, ওই মেয়েটাও বা ওই ছেলেটাও সারা জীবনের জন্য বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। সেটাই। আমার মনে হয় আমাদের দর্শক প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। আসলেই আমরা আমাদের মতো করে আমরা কিভাবে বড় হয়েছি, আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিরকম, আমাদের বুনিয়াদী শিক্ষা কিরকম, আর তারা কোন জায়গা থেকে আসে, এই দুইটাকে তো আসলে যদি মিলাতে হয় তাহলে আমাদেরকেও কিছু স্টেপ নিতে হবে, তাদেরকেও কিছু স্টেপ নিতে হবে। যেই প্রশ্নটা আমি একটু সম্পূরকভাবে করতে চাচ্ছিলাম, যেটা সম্ভবত আমার সাউন্ডের প্রবলেমের কারণে ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে যে আমরা তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি। কেউ কেউ এসে হয়তো আমাদের পরিবারের বাচ্চাদেরকে দেখছেন, কেউ কেউ একেবারে আমাদের সাথে 24 ঘন্টা থাকছেন, একবারে আমাদের ফ্যামিলির একটা অংশ হিসেবে। তো এই দায়িত্বটা কোনো একটা মানুষকে দেওয়ার আগে তাদের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের আসলে খেয়াল করা উচিত? কারণ আমি যেটা বাইরে আসার পরে দেখেছি, এখানে বাইরে এই ধরনের কালচার আছে যে মানুষের মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিফিকেশন না থাকলে তাদেরকে আসলে এই ধরনের দায়িত্বতে কেউ দেয় না। তো এটা এই কালচারটা আবার বাংলাদেশে নেই। তো দেখা যায় যে যারা শিক্ষিত পরিবার, স্পেশালি যারা ওয়ার্কিং প্যারেন্টস থাকেন, তাদের আসলে কি কি বিষয় খেয়াল করে তাদের বাচ্চার দায়িত্বটা আরেকজন মানুষের হাতে তুলে দেওয়া উচিত, এই জিনিসটা যদি একটু বুঝিয়ে বলতেন ম্যাম। এটা আসলে খুব সেন্সিটিভ একটা কোয়েশ্চেন করেছো। এখানে আমার আমার কাছে যেটা মনে হয় তাদের কিছু যোগ্যতা তো অবশ্যই প্রয়োজন, যেহেতু আমি তাদেরকে আমার বাসার কিছু সেন্সিটিভ কাজ দিচ্ছি শোল্ডার করার জন্য, কিছু যোগ্যতা তো তাদের অবশ্যই প্রয়োজন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় না শিবা, সেটা হচ্ছে তার আগে আসলে আমার অ্যাপ্রোচটার কারেকশনটা বেশি দরকার। হ্যাঁ, কারণ আমাদের যেটা দেখা যায় আমাদের দেশে এখনো পর্যন্ত যেটা হচ্ছে আমরা কি যেন এটাকে বলে না, ওয়ান স্টপ সলিউশনের মতন চিন্তা করি। হ্যাঁ, হয়তো আমি ঘরে একটা কাজের মানুষ রেখেছি, আমি চিন্তা করছি সে আমার রান্নাও পারফেক্টলি করবে, সে আমার ঘর গোছানোও পারফেক্টলি করবে, সে আমার বাচ্চাটাকেও আদর করবে, ধমক দিবে না, সে আমার বাচ্চাটাকেও কি বলবো মানে পরিষ্কার হবে, সে সবকিছু হবে। তো এটা আসলে সম্ভব না, তাই না? এটা আসলে সম্ভব না। তুমি যারা আমাদেরকে যারা আজকে শুনছেন, কর্মজীবী যদি কোনো বোনেরা থাকেন বা ভাইরা যারা শুনছেন, যারা প্রতিষ্ঠান চালান বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, আপনারা আমার সাথে এগ্রি করবেন যে অনার্স মাস্টার্স পাশ করে বিভিন্ন পড়াশোনার একেবারে সর্বোচ্চ পর্যায়ে যে একটা জব, একটা কর্মক্ষেত্রে আসার পরেও একটা মানুষ হঠাৎ করে প্রথম দিনেই তাকে দেয়া সমস্ত কাজ সুন্দর মতন করতে পারে না। কিছুদিন যাওয়ার পরে সেই কর্তৃপক্ষ হয়তো দেখে যে হ্যাঁ উনি হয়তো মার্কেটিং এ ভালো, তাকে আমরা মার্কেটিং এ কাজে লাগাই। উনি হয়তো পেপার ওয়ার্কে ডকুমেন্টেশনে ভালো, তাকে আমরা ডকুমেন্টেশনে কাজে লাগাই। উনি হয়তো কমিউনিকেশনে ভালো, তাকে আমরা কমিউনিকেশনে কাজে লাগাই, তাই না বলো? এই জি। ধরনের আমরা কিন্তু আসলে এক্সপার্টিজ গুলো খুঁজে বের করা এটা আমার দায়িত্ব। ফাইন, আমি হয়তো বেবি সিটিং এর জন্য একজনকে রাখবো, উইচ ইজ ভেরি ভেরি সেন্সিটিভ টাস্ক, তাই না? আমার বাচ্চাকে আমি তার কাছে দিয়ে রাখছি। কিন্তু এখানে আমাকে দেখতে হবে, যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই যে প্রফেশনাল বেবিসিটার অফার করছে তারা, বা তারা প্রফেশনাল বেবিসিটারদেরকে ট্রেন করছে, এ ধরনের এখনো কোনো প্রতিষ্ঠান নাই, সেহেতু এই কাজটা আমাকেই করতে হবে। সেক্ষেত্রে আমার অবশ্যই তাকে একটা ট্রাস্টওয়ার্দি সোর্স থেকে হায়ার করা উচিত, তাই না? আমার জি। একটা রিলেটিভ আনা উচিত, বা আমার হয়তো একেবারে নিজস্ব কোনো বন্দোবস্ত করে নিজস্ব ব্যবস্থায় তাকে আনা উচিত। আমি জানাশোনা হওয়া উচিত। ফাইন, যদি জানাশোনা অতটা নাও হয় কিন্তু তার হাতে আমার সোললি তার হাতে আমার বাচ্চাদেরকে ছেড়ে যেতে হচ্ছে, তাহলে আমার অন্য কোনো ব্যবস্থা রাখা উচিত। এখন অনেককেই আমি দেখছি যে যারা বাসায় ছোট্ট একটা অল্প খরচে ছোট্ট একটা হয়তো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন, যেটার সাথে হয়তো অডিও আছে, উনি হয়তো সেটার মাধ্যমে সার্বক্ষণিক ভাবে বাসার সাথে কানেক্টেড থাকতে পারেন। হ্যাঁ, এটা অনেক ডিফিকাল্ট, কিন্তু আসলে আমি তো খুব সেন্সিটিভ একটা কাজ তাকে দিয়ে গিয়েছি, তাই না? এবং ওই যে জি। মোটিভেশন এবং তাকে গ্রুম করা, মোটিভেট করা, তাকে
পজিটিভলি এনকারেজ করা। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আমরা মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু শর্ট ফিল্ম দেখি এগুলোর উপরে, তাই না? আমি জি একটা দেখেছি, মনে হয় তুমি দেখেছো কিনা জানি না। একটা এরকম থাকে যে সিসিটিভিতে ভদ্রমহিলা অফিসে বসে বসে দেখছেন যে তার কেয়ারটেকারটা, তার বেবি সিটারটা তার বাচ্চাটার সাথে খেলছে, সোফাতে বসে বসে খেলছে। তো উনি হঠাৎ করে অডিওটা ওপেন করে উনি বলেন, মেয়েটাকে ডাকেন, ডেকে বলেন, কি করছো তুমি, বাবুকে খাওয়াচ্ছো? তো ও মেয়েটা খুব থতমত খেয়ে যায়, খেয়ে বলে যে, জি ম্যাডাম, আমি তো বাবুকে খাইয়ে দিয়েছি, আরো আগেই আমি বাবুর খাওয়া শেষ করেছি। তারপর উনি আস্তে করে মায়া করে জিজ্ঞেস করেন, তুমি খেয়েছো? তুমি যদি নিজের খেয়াল না রাখো, আমার বাচ্চার খেয়াল কিন্তু রাখতে পারবা না, তুমি নিজে একটু খেয়ে নাও। তখন মেয়েটা কান্না করতে থাকে আর সিসিটিভির সার্কিটটার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, তো এদেরকে কিন্তু খুশি করা, কম্পারেটিভলি এদেরকে একটু আদর দেওয়া, একটু খুশি করা রিলেটিভলি সহজ, জি ইজিয়ার। হ্যাঁ, এই কাজটা আমাদেরকে করতে হবে। কাজটা সেন্সিটিভ যেহেতু আমি দিচ্ছি, ওই সেন্সিটিভিটিটা আমার থেকে শুরু হওয়া উচিত। আমার অ্যাপ্রোচে, আমার প্রেপারেশনে, আমি কিভাবে তার হাতে কি সেট আপে বাচ্চাটাকে দিয়ে আসছি, আশেপাশে দু একজন নেইবারকে বলে রাখা, বা এরকম কোনো একটা মেকানিজম তৈরি করা যাতে আমি অনেক বেশি রিস্কি অবস্থায় ফেলে না আসতে হয় বাচ্চাটাকে। জি এইভাবে আসলে জিনিসটার রিস্ক গুলো কমানো যায় হয়তো, ইনশাআল্লাহ। জি আবার আরেকটা বিষয় যেটা একটু খেয়াল করা উচিত বলে মনে হয়, যে যারা ওয়ার্কিং প্যারেন্টস আছেন তারা হয়তো সপ্তাহের যে ওয়ার্কিং ডে গুলো আছে সেগুলোতে তারা অফিসে যাচ্ছেন, কিন্তু যেইটুকু সময় তারা বাসায় থাকছেন সেই সময়টাতে যেন তাদের বাচ্চার সাথে তাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা এমন একটা পর্যায়ে থাকে যে সে যদি আল্লাহ না করুক এই ধরনের কোনো বিব্রতকর কোনো মানে আহ অপেক্ষাকৃত কোনো সিচুয়েশনের মধ্যে, অনপেক্ষাকৃত আসলে মানুষ এটা চান না কখনো যে তার বাচ্চা এই ধরনের কোনো কিছুর মুখোমুখি হোক, এই ধরনের কোনো সিচুয়েশনের উপর পড়লেও তাকে যেন কোনো ট্রমাটিক কোনো সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যেন বাচ্চাটা বড় না হয়। কারণ এখন আমরা বিভিন্ন জায়গাতে, যে আমরা বিভিন্ন কলেজে কিছু কেস স্টাডি করতে গিয়েছিলাম আমি রিসেন্ট একটা অর্গানাইজেশনের সাথে। তো দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে তাদের বিহেভিয়ারাল রেসপন্স কিংবা তাদের রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর বেশিরভাগেরই কি বলবো, এটার ডিপেন্ড করে হচ্ছে তাদের চাইল্ডহুডের উপরে। যে তাদের চাইল্ডহুডে এরকম কিছু ট্রমা আছে, তাদের কিছু সমস্যা আছে, তারা কিছু খারাপ সিচুয়েশনের মুখোমুখি হয়েছে বা মুখোমুখি সাক্ষী হয়েছে, যে জিনিসগুলো বারবার তাদের মাথার মধ্যে ওই ধরনের নেগেটিভ চিন্তাগুলো কি বারবার রেসিপ্রোকাল হওয়ার কারণে এখন পর্যন্ত তাদের বিহেভিয়ারের মধ্যে কিছু রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে কিছু প্রবলেম তৈরি হয়ে থাকে। তো দেখা যায় যে ওয়ার্কিং প্যারেন্টসটা যখন 2-3 বছরের বা 5 বছরের বাচ্চাকে যখন একজন গৃহ পরিচারিকার কাছে রেখে যান বা একজন বেবিসিটারের কাছে রেখে যান, তখন দেখা যায় তাদের পারিবারিক যে বুনিয়াদী শিক্ষা এটার চেয়ে বেশি বাচ্চা ওই পরিচারিকার যে বিহেভিয়ার সেটার সাথে পরিচিত হয়, এবং সেইভাবে তার মানে বডি, তার মেন্টালিটি, তার সাইকোলজি তৈরি হয়ে যায় আর কি। এই বিষয়টা ওয়ার্কিং প্যারেন্টস এর খুব খেয়াল করা উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয় যেটা ম্যামের কথার মধ্যে এসেছে, যে বাংলাদেশে আসলে এই ধরনের যারা ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ারের এক ধরনের রিসোর্স ম্যানেজমেন্টটা বাংলাদেশে এখন দেখা যায় না। যে এই ধরনের যারা মানুষ আছে সুবিধা বঞ্চিত, এরকম কিছু মানুষকে নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কাজে, কাউকে বেবি সিটিং এ, কাউকে পরিষ্কারের কাজে, কাউকে রান্না বান্নার কাজে, কাউকে সিকিউরিটির জন্য কিছু কিছু ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে একটু কাজ করতে সুবিধা করে দেওয়া বা তাদেরকে একটু কাজ খুঁজে দেওয়া। যে যারা শিক্ষিত পরিবার আছে, আমরা কিন্তু একটা অনলাইন শপিং এর জন্য ঠিকই একটা ওয়েবসাইট ভিজিট করছি, বা একটা ট্রেনের টিকিট টিকিট কাটার জন্য কিন্তু আমরা অনলাইনে আছি সব সময়। তা আমি কিসের জন্য এই ধরনের কোন একটা অর্গানাইজেশনাল সুবিধা নিব না যারা আমাকে এই ধরনের ট্রেইনড হিউম্যান রিসোর্স খুঁজে দিবে। এই ধরনের আমাদের আমাদের মধ্যে যারা এই ধরনের উদ্যোক্তা যারা আছেন আজকে দর্শকদের মধ্যে, তাদের জন্য এই মেসেজটা দিয়ে রাখতে চাই যে বাইরে এই জিনিসটা আমরা প্রচুর দেখি, বরং এই ধরনের অর্গানাইজেশনের বাইরে আসলে মানুষ ওইভাবে কাউকে দায়িত্ব দেন না। আমরা যদি বাংলাদেশেও এই কালচারটা কিছুটা হলেও তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেক অনেক পরিবার এখান থেকে উপকৃত হবে। এই পর্যায়ে ম্যাম, কথাটা একটু লম্বা হয়ে গেল, আমার কিছু মনে করবেন না, কিন্তু আমাদের যারা গৃহ পরিচারিকা আছেন যাদেরকে নিয়ে আমাদের আজকের আলোচনা, তাদের দায়িত্বগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে তারা যে জায়গা থেকে এসেছেন, তারা যে ধরনের পরিবারের দায়িত্ব পাচ্ছেন, যাদের সান্নিধ্যে আছেন, তাদের বিষয়ে কি কি বিষয়ে একজন মানুষ হিসেবে, একজন হেল্পার হিসেবে তাদের খেয়াল করা উচিত, যদি একটু বলতেন। এটাও আমি আসলে
ধন্যবাদ তোমাকে। এটাও আর একটা জরুরি প্রশ্ন, কিন্তু আজকের টপিকটা আসলে মনে হয় খুব সেন্সিটিভ না? জি এসবগুলো বলতেই আমার খুব মনে হচ্ছে যে আসলে জিনিসগুলো খুব সেন্সিটিভ একটা জিনিস। আমার কাছে যেটা মনে হয়, তাদের যে যোগ্যতাগুলো আমি তাদের থেকে আশা করছি বা করব, তুমি যেটা বললে যে তাদের কি কি যোগ্যতার প্রয়োজন, সেটাও আসলে আমাকেই আম, কর- আম, করে দেখিয়ে দিতে হবে তাদেরকে। জি আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহার একটা গল্প পড়েছিলাম যে উনি এক জায়গায় সফর করার সময় উনি যেটা করেছেন, উনি উনি যে উটে চড়ছিলেন, সেটা ঠিক যতক্ষণ সময় উনি চড়ছিলেন, তারপরে উনি নেমে ওনার যে ভৃত্য ছিল তাকে উটে চড়িয়েছেন, উনি উটটা টেনে টেনে নিয়ে গিয়েছেন। জি হ্যাঁ, এইটা সব সাহাবীরা সবাই খুব অবাক হয়ে যাচ্ছিল যে এটা অসম্ভব ঘটনা, আপনি এটা কিভাবে কেন করছেন, আপনি তো খলিফা। কিন্তু উনি এটা করেছিলেন। হ্যাঁ, তো আমি যেটা করে দেখিয়ে না দিতে পারবো, আমি কিন্তু আশা করতে পারি না যে ও আমাকে এই সার্ভিসটা দিবে। হ্যাঁ, তার ওদের জি যে স্কিল গুলো, যেমন ধরো সবচাইতে বেশি আমি আমি অ্যাজ এ ওমেন, অ্যাজ এ ফ্যামিলি মেকার, আমি যেটা বলতে পারি যে আমি যে জিনিসটা ওদের থেকে সবার আগে চাই সেটা হচ্ছে ওরা টাইম ম্যানেজমেন্ট পারবে। আমি যেই টাইমে ওকে এক্সপেক্ট করছি ঠিক সেই টাইমে ও ঢুকবে। আবার আমি যেই টাইমে যেভাবে যেভাবে চাচ্ছি এতটুকু সময়ের মধ্যে ও এইভাবে কাজগুলো শেষ করে ও বের হবে। এটা কিন্তু আগে আমাকে এই স্ট্রাকচারটা আমার ঘরে এস্টাবলিশ করতে হবে, তাই না? এমন জি যদি হয়, যেমন ধরো আমি এক্সপেক্ট করছি ও বিকেল 4টায় আমার ঘরে এসে ঢুকবে। এখন ও যদি বিকেল 4টার সময় এসে দেখে আমি তখনও ঘুমাচ্ছি, বা আমি তখনও থাকে না যে ওরা আসার আগে তো কিছু প্রিপারেশন আছে, তাই না? সেটা আমি জি এখনো করিনি। ও এসে দেখলো 4:30, 4:45 বেজে যাচ্ছে, ম্যাডাম এখনো বলছেন না কি রান্না করবেন, ম্যাডাম এখনো মেশিন চালু করে দিচ্ছেন না, কাপড় ধোয়া হচ্ছে না, আমি সময়টা নষ্ট হচ্ছে। তারপরের দিন কিন্তু সে 4টার সময় আর আসবে না, জি তাই না? তারপরের দিন সে যেটা চিন্তা করবে যে না, ওনারা 4:30, 4:45 আগে আমার কোনো কাজ হয় না, তাহলে আমি তখনই যাই, থাক। হ্যাঁ, তো এই জন্য আমার যেটা মনে হয়, প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ওদেরকে শেখানো, এবং সেই সাথে নিজের পারিবারিক চর্চার ভেতরে টাইম ম্যানেজমেন্টটা ঢোকানো। অ্যাটলিস্ট ওরা যখন থাকছে তখন এটা একটা মিউচুয়াল বেনিফিটের মতো। ও আমি সুন্দর মতো টাইম ম্যানেজমেন্ট করতে পারলে আমি ওর এই যোগ্যতাটা ওর কাছ থেকে এক্সপেক্ট করতে পারবো, এবং ওকে শেখাতেও পারবো। দ্বিতীয় যে যোগ্যতাটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে হাইজিন। এটা খুব খুব জরুরি একটা বিষয়। কিন্তু আনফরচুনেটলি এখানেও একটা অক্সিমোরন কাজ করে, সেটা হচ্ছে আমি এমন একটা মানুষের কাছ থেকে হাইজিন এক্সপেক্ট করছি যে সবচাইতে আনহাইজিনিক একটা সিচুয়েশনে বসবাস করে, তাই না তারা বলো? চাইলেও তারা হাইজিন মেনটেন করতে পারেন না। কোনোদিন পারবে না। তারা 15টা, 20টা, 30টা, 40টা পরিবার একটা টয়লেট শেয়ার করছে। তারা 20-30টা পরিবার হয়তো 2টা চুলা শেয়ার করছে। তাদের ঘরে না আছে একটা ভালো পরিষ্কার করার, না আছে বাতাস পাস হওয়ার একটা মেকানিজম, না আছে কোনো আলো বাতাস, না আছে কিছু, না আছে একটা প্রপার ফার্নিচার। সেখান থেকে এসে আমি তাকে হাইজিন শেখাতে হলে আমার কিন্তু হাতে ধরে ধরেই তাকে শেখাতে হবে, তাই না? ওকে এসে আমার প্রথমে সুন্দরভাবে হাত মুখ ধোয়াতে হবে। হয়তো যাদের যাদের পক্ষে সম্ভব, হয়তো ঘরের জন্য তারা ঘরের আলাদা একটা ড্রেস থাকতে পারে, ওরা এসে ওইটা পরে ফেললো। সুন্দর একটা পাতলা সুতি একটা ড্রেস আমি তার জন্য রেডি করলাম, বললাম যে প্রতিদিন তুমি গোসল করে 2টা ড্রেস বানিয়ে দিলাম ওকে, তুমি প্রতিদিন এসে ওইটা পরে নিবে। যাওয়ার সময় গোসল টোসল করে হয়তো ওইটা ধুয়ে আবার রেখে গেলে, বা যেভাবেই হোক যতটুকু সম্ভব হাইজিনটা আসলে আমাকেই একেবারে সুন্দরভাবে, একেবারে প্র্যাকটিক্যালি আমার ওকে শিখিয়ে দিতে হবে। তৃতীয় যে স্কিলটা আমার কাছে মনে হয় ওদের থেকে আমরা এক্সপেক্ট করি বা চাই, যেটা আমাদের ওদেরকে শেখানো উচিত, সেটা হচ্ছে সোশ্যাল ম্যানার গুলো, তাই না? সোশ্যাল ম্যানার গুলো আমার ঘরে যখন আমার ঘরের বাচ্চাদের সাথে ও কিভাবে কথা বলবে, ও কি কি শব্দ এই বাসায় ইউজ করতে পারবে না, কি কি প্র্যাকটিস গুলো এই বাসায় করতে হবে, ওকে সালাম দিতে হবে, ওকে আমার বাচ্চার সাথে সুন্দর ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, ওকে আমার বাসায় কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলা যাবে না, ও চিৎকার করতে পারবে না, ও আছে না কিছু আরো কিছু জি সোশ্যাল ম্যানার আমরা আশা করি। জি একজন মেহমান যখন আসবে, আমি চাচ্ছি যে ও আমাকে সুন্দর করে একটা ট্রেতে করে এক গ্লাস পানিও যদি সেই মেহমান চায়, সুন্দরভাবে তার সামনে দেওয়া। সে হয়তো একটু সুন্দর করে কভার করে সেই মেহমানটার সামনে গেল, এখন সে কোমরে কাপড় বেঁধে কিচেনে কাজ করছিল, সে যদি ওরকম কোমরে কাপড় বেঁধেই আমার ড্রয়িং রুমে মেহমানকে পানি দিতে চলে যায়, ডেফিনেটলি আমি খুশি হব না। কিন্তু সেটাই। এট দ্য সেম টাইম এটার সাথে অবভিয়াস ভাবে যেই প্রসঙ্গটা চলে আসে, সেটা হচ্ছে আমি ওকে এই কাজগুলোর জন্য গ্রুম করছি কিনা, এটা একটা হুম, বিষয়। আর এরপরে তুমি যদি যোগ্যতার কথা বলো, এরপর আরো অনেক কিছু আছে, যেটা তুমি একটু আগে বললে যে আমাদের দেশে কিছু কিছু প্ল্যাটফর্ম এখন তৈরি হচ্ছে, অনলাইনে কিছু কিছু জায়গায়
এই ধরনের মানুষদেরকে, এই ধরনের গৃহকর্মীদেরকে ট্রেন করার চেষ্টা করা হচ্ছে, সেটা যদি হয় তো ভালো কথা। অথবা পার্সোনাল লেভেলে আমরা যেটা করাতে পারি, আমি যদি তার এক্সপার্টিসটা বুঝি অথবা তার এরিয়া অফ ইন্টারেস্টটা বুঝি যে না, সে ক্লিনিং এ খুব ভালো, সে নিজেকে খুব পরিপাটি রাখতে পছন্দ করে, সে গোছানো গাছানোতে ভালো, তাহলে আমার তাকে ধরে ধরে শেখাতে হবে, তাই না? আমি সাপ্তাহিক, দৈনিক কোন কোন ক্লিনিং এর কাজগুলো করব, সাপ্তাহিক ভাবে কোন দিন কোন কাজটা করব, আমি মাসিক ভাবে কোন দিন কোন কাজটা করব, এবং কোন ক্লিনিংটার সময় তুমি আমার সহযোগিতা নিবে, কোন ক্লিনিংটার সময় তুমি কোন ধরনের ক্লিনিং মেটেরিয়াল তুমি নিবে, কোনটার জন্য তোমার ভেজা রুমালটা লাগবে, কোনটার জন্য তোমার ড্রাই ডাস্টিং করলে হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু তাকে আমার ধরে ধরে শেখাতে হবে। তা না হলে জি যেটা হবে, সে কাজ করবে কিন্তু আমার কাজটা আপনাদের আমার জীবনেও হবে না, আবার আমিও দোষারোপ করব, এটা একটা ভিশাস সাইকেলের মতন হয়ে যাবে। আমি হুম দোষারোপ হুম করছি এবং সেও সারাক্ষণ আমার উপরে বিরক্ত থাকছে, আলটিমেটলি ইভেনচুয়ালি আমার কাজটা হচ্ছে না, তাই না? জি এরকম আর কি একটা বিষয়। জি ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের দর্শকরা খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট করেছেন যে আমাদের কথাগুলো অনেক ভালো লাগছে, খুব সময় উপযোগী আলোচনা, এবং আমরা যে রিহ্যাবিলিটেশনের কথাটা বলেছিলাম এটা জিয়া স্যার আমাদের কমেন্ট বক্সে আগেই লিখেছিলেন যে তাদের আসলে একটা কমপ্লিট রিহ্যাবিলিটেশন দরকার, কারণ তারা বিভিন্ন বিষয়ে এমন কিছু সীমাবদ্ধ সিচুয়েশন থেকে তারা উঠে আসেন, আমাদের পরিবারে আসেন, একবারে আমাদের বুকের মধ্যে বলা যায় যে তাদেরকে যদি আমরা আমাদের মতো করে কিছুটা ট্রেন না করি, কিছুটা গ্রুম না করি, তাহলে আসলে তাদের কাছ থেকে মানে নর্মাল একটা মানবিক কি বলবো বিহেভিয়ার আশা করাটাও এটা আমাদের ভুল হবে বলে আমি মনে করি। কারণ আমরা যারা শিক্ষিত পরিবার, যারা সারা জীবন মানুষের এ ধরনের সোশ্যাল ম্যানারেবল মানে তাদের চেহারাগুলো এই ধরনের ভদ্রতা দেখেছি আমরা মানুষের মধ্যে, তারা যদি এরকম একটা মানুষকে হঠাৎ করে উঠে নিয়ে এসে তাদেরকে একদম মানে টোটালি গ্রুমড, আমাদের সোসাইটির সাথে মানানসই এই ধরনের একটা মানুষ তার কাছ থেকে অপেক্ষা করি, তাহলে এটা আসলে পাওয়া সম্ভব বলে মনে হয় না। আমাদের দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। ম্যামকেও অনেক ধন্যবাদ আপনার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমি আমাদের বাসায় সবসময় দেখেছি, আমরা সবসময় একজন না একজন আমাদের বাসায় আসতেন, খালাম্মা বলতাম তাদেরকে। তো ওনারা আসতেন, এসে আম্মুকে বিভিন্ন কাজে হেল্প করতেন, আমাদের সাথে তাদের বিহেভিয়ার একরকম, আম্মুর সাথে তাদের বিহেভিয়ার একরকম। আমাদের লাইফে যে কখনো আমরা এই ধরনের একটু অনেক মানে ডিফারেন্ট সিচুয়েশনের মুখে পড়িনি তা না, কিন্তু আব্বু আম্মু বিষয়টাকে এমন ভাবে হ্যান্ডেল করেছেন যে এ ধরনের কিছু কিছু মানে বিব্রতকর সিচুয়েশন থাকার পরেও সেটা আমরা কাটিয়ে উঠেছি আর কি। যেটা আমাদের দর্শক একজন বলেছেন যে আমি আসলে চেষ্টা করেও পাচ্ছি না, আপনি আরেকটু চেষ্টা করেন, অথবা একজন ডিফারেন্ট মানুষকে নিয়ে আপনি আরেকটু ডিফারেন্ট ভাবে ট্রাই করেন। কারণ আসলে মানে একজন মানুষের জন্য তো আর আটকে থাকে না সবকিছু। আমরা আমাদের আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাম। যদি পুরো আলোচনার উপরে আপনার আরো কিছু অ্যাড করার থাকে তাহলে কিছু বলবেন প্লিজ। ধন্যবাদ নাসিবা। আজকের আজকের আমাদের টপিকটা, আমি কেন যেন আমার কাছে মনে হচ্ছিল যে এটা তো আমারই টপিক। মানে আমি মোটামুটি এই টপিকটাতে তুমি যদি আমাকে আজকে সারা রাত কথা বলতে বলো, আমি বলতে পারবো। সেদিন আমি আমার বাসার একটা সাহায্যকারী, ও আমার বাসায় প্রায় 7 বছর ধরে কাজ করছে, ওকে বলছিলাম যে তোদের জীবন নিয়ে যদি আমি লেখা শুরু করি, আমার একটা উপন্যাস হয়ে যাবে, সিরিজ উপন্যাস হয়ে যাবে, হ্যারি পটারের মতন। মজার একটা উপন্যাস হয়ে যাবে। তো এটা আসলে আমার কাছে যেটা মনে হয়, একেবারে একেবারে গোড়ায় যদি গিয়ে আমি ধরি, সেটা হচ্ছে আমাদের যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, যে কোনো কিভাবে বোঝাবো এটা, যে কোনো লেনদেনের ক্ষেত্রে, যে কোনো আম, আহ, সৌন্দর্যের জায়গায় সবচাইতে আগে যেটা আসে সেটা হচ্ছে উত্তম আচরণ। আল্লাহ রাবুল আলমিন জি বলেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাবুল আলমিন নিজে উত্তম আখলাকের উপরে প্রতিষ্ঠা করেছেন। উত্তম আচরণটা অসম্ভব আহ আল্লাহর পছন্দের একটা গুণ, এবং আমাদের জীবনে অসম্ভব জরুরি একটা স্কিল। জি আজকে যারা আমাদেরকে, আমি নিজেকে সহ এই কথাটা রিমাইন্ডার দিতে চাই, আজকে যারা আমাদেরকে শুনছেন, আমি নিজেকে সহ বলছি, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্যা, এই ধরনের সমস্যা আর কি, রিলেশনশিপের সমস্যা, পারিবারিক, সামাজিক, পৃথিবীর সমস্ত সমস্যার গোড়াটা হচ্ছে অসুন্দর আচরণ থেকে হয়, বেশিরভাগ সমস্যা। হ্যাঁ, জি আমরা যদি পারিবারিক ভাবে, আমি ব্যক্তিগতভাবে সুন্দর আচরণের চর্চা করতে পারি এবং এই উত্তম আচরণের মডেল হতে পারি, বিশ্বাস করো, আমার বাসায় আমার গৃহপরিচালিকা কোনোদিন সাহসী পাবে না যে আমি পারবো না এই কাজটা করতে, এটা বলছে।
সেটাই। পরিবেশটাই ওইভাবে হবে না, পরিবেশটাই ওইরকম হবে না। এবং এটা বিশ্বাস করো, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা সম্ভব। জি আমি জানি তারা সোসাইটির সবচেয়ে আনগ্রেটফুল অংশ, আমি জানি সেটা। তাদেরকে কলিজাটা খুলে দিলেও তারা খুশি হয় না, এটাও আমি জানি। তাদের তাদের কথা এই কারণেই, তারা আমাদের পরীক্ষা বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে শেষ মুহূর্তে শুধু দুইটা শব্দ বলেছিলেন, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে তোমাদের অধস্তনরা। কারণ আল্লাহ রাসূল জানতেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এদেরকে ডিল করা আসলেই অনেক ডিফিকাল্ট। কিন্তু বিশ্বাস করো, এটা সমাধান হিসেবে উত্তম আচরণের উপরে বড় কোনো অ্যান্টিবায়োটিক, বড় কোনো মেডিসিন হতে পারে না। আমরা যদি জি পারিবারিকভাবে উত্তম আচরণকে চর্চা করি, আল্লাহ রাসূল বলেছেন যে আমি সবচাইতে, আমার কাছে সবচাইতে ঘৃণিত মানুষ হচ্ছে বাচাল এবং অহংকারী মানুষ। তাই না বলো? এই জি। এই প্রবলেম দুইটা বেশিরভাগ আমাদের ওদের সাথে হয়। বেশিরভাগ হুম। ক্ষেত্রে আমরা ওদেরকে, আমরা নিজেরা একটু সুপিরিয়র মনে করছি, ওকে একটু লেস ইম্পর্টেন্ট আমার লাইফে মনে করছি, ওকে একটু এই মূর্খ ছেলে মেয়ে মনে করছি, তাকে আমার ঘরে বসার লায়ক মনে করছি না। আমি এরকম অনেক পরিবারের সাথে, এই পরিবারে এই প্র্যাকটিস গুলো দেখেছি। তারা একটা ডিফারেন্ট গ্লাসে পানি খাচ্ছে, তারা একটা ডিফারেন্ট চেয়ারে বসছে, সবাই ডাইনিং এ বসছে, সে মাটিতে এসে বসছে। সে জি তার জন্য একটা ডিফারেন্ট ব্যবস্থা আছে, তার জন্য একটা ডিফারেন্ট প্লেট আছে, তার একটা ডিফারেন্ট স্যান্ডেল আছে, তাদের একটা ডিফারেন্ট বাথরুম আছে। আমি বলছি না এটা একেবারে একাকার হয়ে যেতে হবে, সেটা আমি বলছি না। কিন্তু কিছু হুম। কিছু জায়গায় এটা একটা ইনসাফ নষ্টের একদম একদম জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়ায়। চোখের সামনে ভয়ঙ্কর রকমের দৃষ্টিকটু লাগে যে আমরা সবাই মিলে বসে এক জায়গায় খাচ্ছি, মেয়েটা জাস্ট একটা কাজের লোক হওয়ার কারণে সে দূরে গিয়ে একটু পচা খাবারটা খাচ্ছে বা ওয়েট করছে আমরা সবাই খেয়ে থাকলে সে খাচ্ছে। এই জি ধরনের জাস্টিস যখন আমি আগে নষ্ট করছি, আমি কোনোদিনই আশা করতে পারি না সে আমার সাথে জাস্টিস করবে, সে আমার প্রতি সেটাই। গ্রেটফুল থাকবে। হ্যাঁ, তো এই এক্স্যাক্টলি। জন্য আমার কাছে যেটা মনে হয় যে আমরা পারিবারিক ভাবে সুন্দর সম্পর্ক এবং সুন্দর আচরণের যদি চর্চা করি, আমার আম্মুর বাসায় যে মেয়েগুলো থাকে, আমি যাওয়ার সাথে সাথে, আম্মু আবার ছোট ছোট একটু অল্প বয়সী মেয়েদেরকে রাখেন, কারণ আম্মু চান যে ওদেরকে পড়ালেখা শিখিয়ে, সেলাই টেলাই তালিমুল কোরআনের কোর্স শিখিয়ে সার্টিফিকেট দিয়ে টিয়ে ওদেরকে একেবারে ওদের ভবিষ্যৎ লাইফের জন্য তৈরি করে দিবেন। এই জন্য আম্মু আত্মীয় স্বজনদের থেকে খুঁজে খুঁজে ওরকম আনে। আমি যাওয়ার সাথে সাথে স্পেশালি ওরা যেটা করে, সবগুলো দুপুরবেলা গোসল করে চিরুনি নিয়ে ওদের ঝুটির রাবার ব্যান্ডের বক্সটা নিয়ে আমার কাছে চলে আসে। সুন্দর করে দুজনে, দুইজন তিনজন যারাই থাকুক, অনেকগুলো চুল বাঁধবে, বেনি করবে, সাজবে গুজবে, এইভাবে ওরা রেডি করে। তো যেই মেয়েটাকে আমি এভাবে ভালোবাসছি, তারপরে যদি এই মেয়েটাকে আমি একটা কঠিন কাজও দেই, সে কি হাসি মুখে করবে না? অবশ্যই জি করবে। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয়, পারিবারিক ভাবে কাজের লোকেদের সাথে আমার আমার আচরণ কি হবে, আমার চর্চা কি হবে, সেটা আমি যদি একটু এক পাশে রাখি, রেখে সবার আগে আমি মানুষের সাথে সুন্দর কথা বলা, পারিবারিক ভাবে কথা বলার চর্চা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই এই সম্পর্কগুলোকে চর্চা করেছেন, সেগুলো আহ কি বলে, সেগুলোকে চর্চা করি, সেগুলো জানি, নিজেরা নিজেরা কথা বলি। বিশেষ করে আমাদের ঘরে যারা বাচ্চা আছে তাদেরকে যেন ওই মেয়েগুলোকে শ্রদ্ধা করতে শেখাই। হ্যাঁ, তারা একসাথেই বসবে, একসাথেই চলবে। ফাইন, আমি হয়তো মনে করছি ও আমার মতো এত পরিষ্কার না, সেজন্য আমি ওকে আমার টেবিলে বসাতে পারছি না, আমি ওকে পরিষ্কার বানিয়ে ফেলি, সমস্যা কি? তাই না? সেটাই। আমি বললাম যে তুমি পরিষ্কার করে শ্যাম্পু করে সুন্দর করে থাকবে, চুলগুলো যেন তোমার পরিষ্কার থাকে, তোমার গা থেকে যেন কোনো বাজে ইয়ে না আসে, গন্ধ না আসে, তুমি পরিষ্কার করে গোসল করে আসবে। আমরা তো অনেক রকমের দান সাদাকা করি, তাই না? আমি সপ্তাহে তাকে একটা করে সাবান কিনে দিলাম, আমি মাঝে মধ্যে তাকে একটু ভালো কাপড় চোপড় গুলো ধোয়ার জন্য আমি হয়তো একটু সাবানে গুঁড়া দিলাম আজকে তাকে। কন্টিনিউয়াস চর্চা করতে করতে আমি তাকে আমার আমার কাছাকাছি আনার জন্য এই কাজগুলো আমি করতেই পারি, তাই না? জি ইজিলি করতে পারি। এই জন্য আমার কাছে মনে হয় এই প্র্যাকটিস গুলো প্রত্যেকটা পরিবারে তৈরি হওয়া দরকার। আমি যখন নামাজে দাঁড়াচ্ছি তাকে নিয়ে নামাজ পড়া, আমি যখন কোরআনের কোনো আলোচনা আমার ঘরে করছি ওকেও ডেকে নিয়ে আসা। হ্যাঁ, আমি আমি যখন আহ, আমার মেয়েটাকে চুল বেঁধে দিচ্ছি, ওকেও বলা যে আসো তোমাকেও আজকে আমি চুল বেঁধে দিই, তুমিও আজকে আমাদের সাথে একটু নাটক দেখতে বসো, একটু একটা মজার কিছু দেখছি, আসো আমার সাথে বসো। হ্যাঁ, আমি আমার আমার একটা মজার একটা অভিজ্ঞতা বলি। এবার ঈদে আমার যারা হেল্পিং হ্যান্ড ছিল ওদেরকে আমি অফার করেছিলাম যে তোরা একদিন আমার সাথে আসবি, আমরা তিনজন রাত জেগে সিনেমা দেখবো। একটা খুব মজার একটা পজিটিভ সিনেমা, ওরা অনেকদিন ধরে দেখতে চাচ্ছিল। বাসায় আসলেই খালি বলে আন্টি আমাদেরকে ওইটা দেখাবেন না। তারপর একদিন ওরা এসেছিল, ওদিন আমরা সারা রাত জেগে সিনেমা দেখেছি, চা খেয়েছি, মজা করেছি, গল্প টল্প করে ফজরের একটু পরে যখন ফর্সা হলো ওরা যে যার বাসায় চলে গেল। হ্যাঁ, এই যে লাইফস্টাইলের ভেতরে ওদেরকে গ্রুম করে এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা যে আমার যেন ওকে আর আমার পরিবারের অনাকাঙ্ক্ষিত ভাবতে না হয়।
হ্যাঁ, এটা করে সুন্দর আচরণ দিয়ে আমি যদি ট্রিট করি, আমি বিশ্বাস করি ওরা আমাদেরকে পুরোটা না হলেও শতকরা 80% আমাকে ফেরত দিবে ইনশাআল্লাহ। সেই চর্চাগুলো প্রত্যেকটা পরিবারে ইনশাআল্লাহ। শুরু হওয়া দরকার। এবং এটা রিওয়ার্ড, এটা যেটা হবে আরেকটা মজার ব্যাপার হবে, আমি যখন কোমলতা, আমি যখন বিনয়, আমি যখন সুন্দর আচরণ দিয়ে ওদেরকে ট্রিট করব, আমার আসমানি সাহায্যও আমার প্রতি বেশি বেশি আসবে। কারণ আল্লাহ সন্তুষ্ট হবেন। আমি আমার অধস্তনদের সাথে জুলুম করছি না, তাদের সাথে ইনসাফ করছি না। হয়তো আমি তাকে 1000 টাকার কাজ করাতে চেয়েছিলাম, এমনও হতে পারে আল্লাহ যদি আমাকে বারাকা দেন, তার 1000 টাকার কাজে আমার 5000 টাকার বারাকা হবে ইনশাআল্লাহ। সেটা আমার ইনশাআল্লাহ। সবসময় খেয়াল রাখা উচিত। তাহলে আমার যেটা মনে হয় তাদের থেকেও আমরা একটা সিমিলার সার্ভিস পাবো ইনশাআল্লাহ। এবং ইন দা এন্ড আমার পরিবারটাই বিউটিফুল হবে বেশি, তাই না? ইনশাআল্লাহ। সেটাই সেটাই ইনশাআল্লাহ। যেটা মানে কথা যে যদি একটা লাইনে একটু বলতে চাওয়া হয় যে মানুষের আন্তরিকতা কিন্তু আসলে ভয়ের সাথে নয়, শ্রদ্ধার সাথে বাড়ে। যে সে যদি আপনার কাছ থেকে ভালোবাসা চায়, ভালোবাসা পায়, আপনার কাছ থেকে আন্তরিকতা পায়, তাহলে কি হবে? তার আপনার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হবে এবং সেই শ্রদ্ধা থেকে আপনার দেওয়া দায়িত্বগুলো সে একটু বেশি আন্তরিকতার সাথে করার চেষ্টা করবে আর কি। তো আমাদের একজন দর্শক বলেছেন যে ম্যাম যদি সারা রাত কথা বলেন আমি সারা রাত শুনবো। তো এটা ম্যামের কাছে দাবি থাকলো যে আমাদের আরো আরো বেশি একাডেমিক প্রোগ্রামে আমরা ম্যামকে সাথে পাবো। আমাদের আজকের আলোচনাটা খুবই এনগেজিং ছিল, আমাদের দর্শকরা পার্টিসিপেট করেছেন, অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, আলোচনা অনেক সুন্দর বলেছেন। আপনাদেরকে আমরা রিকোয়েস্ট রাখছি যে আমাদের আজকের এই প্রোগ্রামটা শেয়ার করে দিবেন, যাতে আপনার সার্কেলেও আমরা আজকে যে বিষয়টা নিয়ে কিছুটা হলেও এক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার চেষ্টা করেছি, এটা যেন আরো বেশি ছড়িয়ে যায়। কারণ আমরা যদি নিজেদের পক্ষ থেকে স্টেপ না নেই তাহলে শুধুমাত্র ব্লেম গেমের মাধ্যমে কিন্তু আসলে প্রবলেমটা সলভ হবে না। তো দায়িত্ব ভাগ করে নিতে নিতে হবে। এটা এক ধরনের ম্যাম যেটা বলেছেন যে আমাদের রাসূলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে এটা একটা দায়িত্ব যে আমাদের আমাদের নিচে আমাদের আন্ডারে যারা আছে, যাদের দায়িত্বশীল আমরা, তাদের দায়িত্বটা খুব ঠিকঠাক ভাবে পালন করার বিষয়টা। ম্যামকে আমাদের আজকের প্রোগ্রামের শেষ কথা বলার জন্য অনুরোধ করছি, আমাদের দর্শকদের প্রতি কিছু কথা রাখবেন প্লিজ। আমি তো একটু আগে শেষ কথা বলেই ফেলেছি, আর তো কিছু সেরকম বলার নাই আসলে। ওই যে বললাম না, ওই আলে আপা, জলি আপাও লিখেছেন যে আমি সারা রাত এটা নিয়ে কথা শুনতে পারবো। আসলে কারণ এই বিষয়টা আসলে বাংলাদেশের মেয়েদের খুব ক্লোজ টু হার্ট ডিসকাশন, বুঝতে পেরেছো? জি। তোমার যখন নিজের সংসার হবে তুমি এটা আরো ভালো বুঝবে। ওদেরকে নিয়ে আমরা সারাদিন আলোচনা করতে পারি, বিকজ এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ সেই সুযোগটা দিয়েছেন বাংলাদেশে যে আমরা এদের সহযোগিতা পাচ্ছি। এবং অলমোস্ট ইম্পসিবল আমাদের ওদেরকে ছাড়া আমাদের জীবনটা। তো এই জন্য জি। আসলে আমার কাছে আমি শেষ কথা বলি বা ইম্পর্টেন্ট যে কথাটা বলি সেটা আবার একটু রিপিটেটিভ হতে পারে সেই কথাটা। সেটা হচ্ছে আহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে বেশি আমার কাছে সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় মানুষ এবং কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে কাছে বসতে পারবে তারা, আসন পাবে তারা, যাদের চরিত্র এবং আচার ব্যবহার উত্তম, তাই না? জি। এটা আমার মনে হয় প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারের মেইন মোটো হওয়া দরকার, যে আমরা যে কোনো কিছুর বিনিময়ে উত্তম আচরণের চর্চা করব আমার পরিবারে। আমি আমার পরিবারে একটা মেয়ে যখন এসে দেখবে যে আমি যে বাসায় কাজে যাচ্ছি সেই বাসার স্যার ম্যাডামের সাথে জোরে কথা বলেন না, সে বাসায় ম্যাডাম যখন স্যার যখন কিছু বলেন ম্যাডাম চিৎকার করে উত্তর দেন না, সে বাসার বাচ্চারা কখনো বাবা মায়ের সাথে বেয়াদবি করে না, সে বাসায় কোনো গলা উঁচু করে কেউ কথা বলে না, সে বাসায় কোনো নোংরা জিনিস বা নোংরা সিনেমা, নোংরা কথা, নোংরা আচরণ, নোংরা লাইফস্টাইলের চর্চা হয় না, সে বাসায় সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে বাসায় সবাই রোজা রোজা রাখে, সে বাসায় সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করে করে সিজদায় নামাজ দোয়া চায়, আল্লাহর কাছে সাবমিট করে নিজেদেরকে, নিজেদের ভুলের জন্য নিজেরা সরি বলে। এই উত্তম আচরণের উদাহরণ লক্ষ লক্ষ বলে শেষ করা যাবে না, তাই না? জি। তখন একটা অন্তত চেষ্টা করে, হ্যাঁ ঠিক আছে আমি একদিনে আমার পরিবারটাকে জাস্ট একটা বাটন টিপে আইডিয়াল করে ফেলতে পারবো না, কিন্তু একটা বাইরের মানুষ এসে যখন দেখবে যে এরা আপ্রাণ চেষ্টা করছে, হ্যাঁ এরা আপ্রাণ ভালো ভালো চর্চাগুলো করছে, তখন তারও কিন্তু তার ভেতরে যে মুসলমান বিবেকটা আছে সেটা কিন্তু একদিনের জন্য হলেও নাড়া দিবে। জি। হ্যাঁ, এইটা আমার কাছে যেটা মনে হয়, এইভাবে আমরা তাদেরকে আপন করার এটা একটা বড় টুল। দ্বিতীয় যে কথাটা আজকে বলতে চাই সেটা হচ্ছে, আমি আবারও এই কথাটা বলবো যে তাদেরকে পরিবারের একজন মনে করে তাদেরকে একটু গ্রুম করা, তাদেরকে ভালোবাসা।
ওই যে কথাটা শুরুতে বলেছিলাম না, যে ওরা যেই জায়গাটা থেকে উঠে আসে, ওরা যেই সাফারিংস, যেই কষ্ট থেকে উঠে আসে, সেখান থেকে উঠে এসে দু চারটা মানুষ খুন করে ফেলা যথেষ্ট। সত্যি কথা নাসিবা একদম এটা। মাসের একদম। শেষে যখন আমার হাতে পয়সা থাকে না, তখন আমার সাথে কেউ ভালো করে কথা বলতে আসলেও আমার বিরক্ত লাগে। যে ধুৎ, হুম হুম। আমি আছি আমার পয়সার চিন্তায়, আমি আছি আমার মাসের এখনো 10 দিন বাকি, উনি আসছে এখানে ঢং করতে। আমার ভালো লাগে না জি। ওই কথাগুলো শুনতে। আমার যখন কোনো একটা কাছের আত্মীয় মারা যায়, আমি যখন কাউকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না, একটা ভালো জিনিস কিনতে চাচ্ছি, পাচ্ছি না, আমার অন্য কারো ভালো কথা ভালো লাগে না। সুতরাং হুম। ওরা যে ব্যাকগ্রাউন্ডটা থেকে আসছে সেটাকে মাথায় রেখে এমপ্যাথেটিক হওয়া ওদের প্রতি, যে আমি জি। আজকে ওর সাথে থাকলে আমি কি করতাম, এবং সেইভাবে ওদেরকে একটু বুকে টেনে নেওয়া, যাতে ওদেরকে এইভাবে বোঝাতে পারি যে হ্যাঁ আমি জানি তোমার জীবনে অনেক কিছু নাই, তোমার জীবনের অনেক আনন্দ থেকে আল্লাহ তোমাকে হয়তো কোনো বড় কারণে বঞ্চিত করছেন, তুমি আল্লাহর কাছে গিয়ে এটা পাবে, আর আমি যদি তোমার সাথে যতদিন আছি আমার কাছে তুমি পাবে। এই জি। আশ্রয়টা ওদের অনেক বেশি জরুরি। এই জায়গাটা থেকে আমরা যখন হাত বাড়াবো, আমরা যখন ওদেরকে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা ওদের কাছ থেকেও এটার রিটার্নটা পাবো ইনশাআল্লাহ। 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 আমাদের আজকের প্রোগ্রামের আমরা এখানেই তাহলে ইতি টানি। আমাদের দর্শকদেরকে আবারও ধন্যবাদ তাদের অসম্ভব সুন্দর পার্টিসিপেশনের জন্য। আমাদের এই প্রোগ্রামটা আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং একাডেমি 21 এর সাথে থাকবেন। আমরা আরো একটা প্রোগ্রাম নিয়ে ইনশাআল্লাহ নেক্সট মান্থ আবার আসবো। সবাইকে সালাম জানিয়ে আপনারা সুস্থ থাকবেন, ভালো